অফিসে ঢোকার মুখেই ফোনটা এসেছিল বিশ্বজিতের কাছে। সপ্তাহের প্রথম দিনে কাজের অত্যন্ত চাপ থাকে। ফোনটা আর চেক করা হয়নি। অফিসে ঢুকে অ্যাটেন্ডেন্স দিয়ে ফোনটা চেক করতেই দেখলো একটা আননোন নাম্বার থেকে পরপর 3বার ফোন এসেছে। বলতে বলতেই আবার স্ক্রিনে ভেসে উঠল সেই নাম্বারটা। হ্যালো বলার পর ফোনের অপর প্রান্তে শোনা গেল খুব উত্তেজিত কোনো এক মহিলার কণ্ঠ। জিজ্ঞেস করলো, আপনি কি বিশ্বজিৎ রায় কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনি কোথা থেকে কথা বলছেন আর কে কথা বলছেন? আমি কুইক রিলিফ নার্সিংহোম থেকে বলছি। আপনি কি সৌম্যজিৎ মিত্র বলে কাউকে চেনেন? সাথে সাথে মনে পড়ে গেল কাল রাতেই তো কথা বলেছি সৌম্যর সাথে। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় 4 বছর একসাথে থেকেছি, একই মেসে, একই বেড শেয়ার করে। সৌম্য আমার ভীষণ ভালো বন্ধু। এখন সংসারের বেড়াজালে জড়িয়ে গেছে বলে ফোন করাটা একটু কমে গেছে। আগে দুজনের অফিস কাছাকাছি ছিল, ফলে যাতায়াতের পথে প্রায়ই দেখা হতো। এছাড়া শনিবার অথবা রবিবার ওর কোয়ার্টারে বা আমার ফ্ল্যাটে জমিয়ে আড্ডা হতো। আমি অন্য অফিসে জয়েন করার পর দুজনের অফিস এখন 2 জায়গায়। সেই জন্য সেইভাবে আর প্রতি সপ্তাহে যাওয়া আসা হয় না। ফোনই সম্বল। মেসে থাকাকালীন ছুটি ছাটায় কতবার সৌম্যর বাড়িতে গেছি। সৌম্যর বাড়িতে কাকিমার আদর আপ্যায়নের কথা কোনোদিন ভুলব না। সৌম্যকে আর আমাকে কখনো আলাদা চোখে দেখতেন না। গেলে কি যত্নটাই না করতেন। সৌম্যর ছোট ভাই পরমের একটু শারীরিক ত্রুটির জন্য কাকিমা ওকে নিয়ে খুব চিন্তিত থাকতেন। পড়াশোনায়ও পরমের সেরকম মনোযোগ ছিল না, কিন্তু খুব সুন্দর বাঁশিতে সুর তুলতে পারত। সৌম্যর কাছে বায়না করে একটা ভায়োলিন আর বাঁশি কিনেছিল। আমি শুনেছি ওর বাজনা কি যে অপূর্ব বাজায় তা বলে বোঝাতে পারবো না। আমি গেলেই বলতো, জানো তো বিশুদা, আমার দ্বারা চাকরি বাকরি হবে না। আমি বাঁধন ছাড়া মানুষ। মাঠে ঘাটে বাঁশিতে সুর তুলে ঘুরে বেড়ানোই আমার কাজ। মা সেটা বুঝতেই চায় না, শুধু দাদার সাথে আমার তুলনা করে। সবাই কি একরকম হয় তুমিই বলো? আমি হেসে কাকিমাকে বলতাম, ওর গুণগুলোকে ছোট করে দেখবেন না কাকিমা। ও একদিন মস্ত বড় একজন শিল্পী হবে। যেদিন ওদের বাড়ি থেকে চলে আসতাম, পরম আমার হাত দুটো ধরে বলতো, দাদা আবার আসবে তো আমাদের বাড়ি? আমি কথা দিয়ে আসতাম, হ্যাঁ রে নিশ্চয়ই আসবো। ওদের মধ্যে দেখেছি নির্ভেজাল আন্তরিকতা। যতদিন আমরা একসাথে থেকেছি আমি সৌম্যর বাড়িতে অনেকবার গেছি, কিন্তু আমার বাড়িতে সৌম্যকে আর নিয়ে যাওয়া হয়নি। আজকে সৌম্যর জন্য কে ফোন করলো আমাকে? হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে বলে উঠল, সৌম্যজিৎ মিত্রের অবস্থা খুব খারাপ। আপনি এখনই ওনার বাড়ির লোকদের খবর দিয়ে চলে আসতে বলুন আমাদের নার্সিংহোমে। বুকের রক্ত যেন চলকে উঠল। আমার কথা এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। নিজের নিঃশ্বাসের শব্দ যেন শুনতে পাচ্ছিলাম। কি বলছে? কি নার্সিংহোম থেকে? এটা কি করে সম্ভব? অ্যাড্রেস জেনে নিয়ে অফিসে বলে তখনই বেরিয়ে পড়লাম। আমি জানি সোহিনী মানে সৌম্যর স্ত্রী নার্সিংহোমে ভর্তি। গতকালই সৌম্য বলেছে সোহিনীর অসুস্থতার কথা। ওর 3 বছরের মেয়ের কাছে কাকিমা এসে রয়েছেন, সেই কথাও কাল জানিয়েছে। তবে হঠাৎ ওর কি হলো? ক্যাব বুক করে নার্সিংহোমে পৌঁছানোর পর ডাক্তার মুখার্জি বললেন উনি ওনার স্ত্রীকে দেখতেই নার্সিংহোমে এসেছিলেন।
এখানে এসেই হঠাৎ ওনার বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। দর দর করে ঘামতে শুরু করেন। ওনার স্ত্রী জোর করে ওনাকে আমার কাছে পাঠান। আমি দেখা মাত্র বুঝতে পারি ওনার সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসা শুরু করার সময় পর্যন্ত আমি পেলাম না, তার আগেই চলে গেলেন। ডাক্তারকে আমার ফোন নাম্বারটা দিয়ে বলেছিল আমায় ডাকতে। সে কথা ডাক্তার মুখার্জিই আমাকে বললেন। প্রমাদ গুনলাম আমি। কি করে সৈনিকে এখন আমি জানাবো সৌম্যর খবর? শুনলাম সবে নাকি সৈনির টিউমার অপারেশন হয়েছে, এখন ওর অবস্থা একটু স্থিতিশীল। কিন্তু এই অবস্থায় ওকে সৌম্যর খবর আমি দেব কি করে? মাথা কোনো কাজ করছিল না। পায়ে পায়ে হেঁটে সৌম্যর অফিস কোয়ার্টারের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি সেখানে কাকিমার সাথে সৌম্য ও সোহিনীর 3 বছরের মেয়ে হেসে হেসে মাঠের মধ্যে ছোটাছুটি করছে। খুব ঘাবড়ে গেলাম আমি। কিন্তু খবরটা তো জানাতেই হবে কাকিমাকে। পুরো সত্যি কথাটা কাকিমাকে বলতে পারলাম না। অর্ধসত্য বলে কাকিমা আর বাচ্চাকে নিয়ে নার্সিংহোমে চলে এলাম। নার্সিংহোমে এসে আর কিছু বাকি রইল না জানতে। সৌম্যর নিথর শরীরটা দেখে জ্ঞান হারালেন কাকিমা। সোহিনীকে ধীরে ধীরে নামানো হলো। সৌম্যর কাছে আনতেই সোহিনী একটুও কাঁদেনি, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। চোখ একেবারেই শুকনো, হঠাৎ মাথাটা ঘুরে পড়ে যাচ্ছিল। সেই সময় ডিউটিরত নার্স ওকে ধরে ফেলল। সৌম্যর যে কয়েকজন কলিগকে পারলাম আমি খবর দিলাম। মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে গেল। নার্সিংহোমে ওর পরিচিত মানুষজন এসে ভিড় করল। 3 বছরের বাচ্চাটা কিছু না বুঝেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হয়তো ওর দিকে কেউ লক্ষ্য করছে না, সেই জন্যই। বাচ্চারা তো সবসময় কেয়ারিং চায়। সৌম্যর দাহকার্য সব সম্পন্ন করে আমি ঘরে ফিরে এলাম। মাঝে একদিন গেছিলাম ওর বাড়িতে। অবাক হয়ে দেখলাম কাকিমা সান্ত্বনা দিচ্ছেন সোহিনীকে। সোহিনীর বেরঙিন সাদা পোশাক আমি সহ্য করতে পারছিলাম না। সোহিনী ভীষণ শান্ত, নম্র, ভদ্র মেয়ে। যতবার গেছি ওর বাড়িতে ওর আন্তরিক ব্যবহারে মুগ্ধ হতাম। ভীষণ ভালো লাগতো সৌম্যর বাড়িটাকে, যেন একটা মন্দির। এত তাড়াতাড়ি যে এভাবে চলে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। কি এমন বয়স, সবে তো সংসার সাজিয়ে বসেছিল, এর মধ্যেই উপরওয়ালার এত প্রিয় হয়ে গেল যে শেষ পর্যন্ত ছেড়ে চলে যেতে হলো নিজের হাতে সাজানো সংসারটাকে। সৌম্য মারা যাওয়ার প্রায় 1.5 বছর পরে হঠাৎ একদিন কাকিমার ফোন। বললেন আমার সাথে খুব দরকার। আমি বললাম ঠিক আছে, অফিস ফেরত আমি কোনো এক শনিবারে যাব কাকিমা। বললেন যখন আসবে তুমি হাতে সময় নিয়ে এসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমি বললাম বেশ ঠিক আছে, তাই আসবো। সপ্তাহ 2 পরে অফিসের কাজ একটু কম থাকাতে তাড়াতাড়ি বেরিয়ে সৌম্যর কোয়ার্টারে পৌঁছালাম। যাওয়ার সাথে সাথে কাকিমার সেই আন্তরিকতা আমার চোখে জল এনে দিল। বারবার সৌম্যকে যেন অনুভব করছিলাম ঘরের মধ্যেই। ভীষণ কষ্ট হচ্ছিল। বুকে মোচড় দিয়ে উঠেছিল একটা অব্যক্ত যন্ত্রণা। সোহিনী আমার সামনে এসেছিল, তবে মুখ নিচু করে দাঁড়িয়েছিল। মুখে সেই আলগা হাসি আর নেই। একদম শান্ত দিঘির মতো টলটলে জল ভরা চোখ নিয়ে আমার দিকে চেয়েছিল। মেয়েটার জন্য নিয়ে যাওয়া চকলেট, বিস্কুট, কেক, কুকিজ কোনো রকমে ধরিয়ে দিলাম। কাকিমা আমাকে নিয়ে একেবারে বাইরের ঘরে চলে এলেন। বললেন বাবা, এই অচেনা জায়গায় আপনজন বলতে
এখন তুমিই রয়েছো, তাই তোমাকেই আমার মনের কথাটা জানাতে চাই। আমি তোমাকেই আমার মনের কথাটা জানাতে চাই। আমি তো দেশের বাড়ি ছেড়ে পরমকে নিয়ে এখানে চলে এসেছি, বৌমাকে একা রাখতে পারিনি। এই 27 বছরের যুবতী মেয়েকে একা রেখে কি করে আমি থাকবো ওখানে? বৌমা তো বাপের বাড়িও যাবে না আমাদের ছেড়ে। তাই বাধ্য হয়ে আমরাই দেশের বাড়ির দায়িত্ব আত্মীয় স্বজনদের হাতে ছেড়ে সৌম্যর বাড়িতে এসে রয়েছি। একটা খুব জরুরি আলোচনার জন্য তোমাকে ডেকে পাঠালাম। আমি জানি তুমি ছাড়া আমাকে আর কেউ সঠিক পথ দেখাতে পারবে না। কিছুক্ষণ চুপ করে থেকে খুব নিচু স্বরে আমার কানের কাছে মুখ এনে কাকিমা বললেন, আচ্ছা বাবা, আমি যদি সোহিনীর আবার বিয়ে দিই? কি বা বয়স বলো মেয়েটার? অনেক মেয়ে তো এই বয়সে বিয়েই করে না। কপাল দোষে ওর আজ এই অবস্থা। ওইটুকু মেয়ে সারা জীবন একা কাটাবে কি করে? এ তো আর আমাদের যুগ নয়। ওর মুখের দিকে তাকানো যায় না। বাচ্চাটাকে নিয়ে সারা দিন কাঁদে। বড় কষ্ট হয় মেয়েটার মুখের দিকে তাকালে। ছেলেটাকে তো আর ফিরে পাবো না। আমার নিজের মেয়ে নেই বলে বৌমাকে আমার নিজের মেয়ের মতোই দেখে এসেছি। ওর মুখে যেন একটু হাসি দেখতে পাই। এই করুণ মুখ আমি আর সহ্য করতে পারছি না বাবা। আমি তো এখনো ওকে বুঝিয়ে উঠতে পারিনি। যদি পারো তুমি একটু চেষ্টা করে দেখো না। কারণ তুমি তো সৌম্যর সবচেয়ে কাছের বন্ধু ছিলে, আর সোহিনী তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। তুমি বললে আশা করি ও তোমার কথা বোঝার চেষ্টা করবে। আমি অত গুছিয়ে ওকে বলতে পারছি না। চেষ্টা করে একবার দেখি, যদি কোনো হৃদয়বান আধুনিক মনস্ক ছেলে ওকে বিয়ে করে, ওর জীবনে আবার হাসি খুশি আনন্দ ফিরিয়ে দেয়। আমি কিছুক্ষণ হাঁ করে কাকিমার মুখের দিকে চেয়ে রইলাম। ভাবলাম অজ পাড়াগাঁয়ে থেকেও ওনার মানসিকতা কত উন্নত, ওনার ভাবনা চিন্তায় কত আধুনিকতার জোয়ার। আমরা এখনো এগুলো চিন্তা করতে 10 বার ভাবি, আর উনি এই কদিনের মধ্যেই এই চিন্তা করে শুধু বৌমার মুখে হাসি দেখার জন্য ছটফট করছেন। শত কোটি প্রণাম জানালাম ওনাকে মনে মনে। তারপর হঠাৎ কোনো ভাবনা চিন্তা না করেই মনটা শক্ত করে বললাম, আমি যদি আমার বাকি জীবনটা সোহিনী আর মিষ্টি সোনাটার পাশে থাকতে চাই, সেই সুযোগ আমায় দেবেন কাকিমা? কাকিমার দু চোখের তপ্ত জলের ধারায় আমার হাত দুটো ভিজে গেল। কাকিমা কোঁকিয়ে কেঁদে উঠলেন। তুমি না বুঝেই এ কথা বলে ফেলেছ, সেটা আমি বুঝতে পেরেছি। না কাকিমা, আমার 34 বছর বয়সে আমি না বুঝে কথা বলিনি। তবে কোনো এক সময়ের বিয়ে না করার সিদ্ধান্তটা এই মুহূর্তে আমি পাল্টে ফেললাম। বাবা মা অনেক বলেও আমাকে বিয়েতে রাজি করাতে পারেননি। শেষে ওনারা হাল ছেড়ে দিয়েছেন। উপরে জোড়ো হাত করে কাকিমা বললেন, ঈশ্বর সব কেড়ে নেন না, ফিরিয়েও দেন অনেক কিছু। আমি জানি তুমি ওর সবটা জানো। তোমার মতো গুরুত্ব দিয়ে আর কেউ ওকে বুঝবে না। তবে কথা দাও, সৌম্য যেমন বাড়িতে আসতো ছুটি ছাটায়, তুমিও সৌম্যর মতোই বৌমাকে আর দিদিভাইকে নিয়ে আমার কাছে আসবে। তোমাদেরকে কাছে পেলে সব দুঃখ আমি ভোলার চেষ্টা করব। কাকিমাকে বেশ চিন্তিত দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে কাকিমা, কোনো অসুবিধা আছে? না বাবু, আমি অন্য কথা চিন্তা করছি। ভাবছি তোমার বাবা মায়ের সাথে আলোচনা না করেই তোমার সিদ্ধান্ত জানিয়ে দিলে।
এটা বোধহয় উচিত হয়নি। তাদের সন্তানের জন্য তারা অনেক স্বপ্ন দেখেছেন হয়তো। তোমার এই সিদ্ধান্তে ওনারা হয়তো খুব দুঃখ পাবেন। তাদের মতামতের প্রয়োজন সবার আগে। এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না কাকিমা। আমার বাবা অনেক উন্নত চিন্তাধারার মানুষ। আমার মাও কখনো আমার মতামতকে অগ্রাহ্য করেননি। ওনারা জানেন আমি অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিই। আজ পর্যন্ত কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ভুল পথে পা বাড়াইনি। তাই ওনারা যে আমাকে সমর্থন করবেন সে ব্যাপারে আমি নিশ্চিত। কাকিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মন থেকে যেন নেমে গেল এক বুক কষ্টের পাহাড়। ঈশ্বর যখন এটাই চান তবে জেনে রেখো, সোহিনী আর তুমি খুব সুখী দম্পতি হবে। আমি তোমার মাঝেই দেখব আমার সৌম্যকে। আজ প্রায় 5 বছর হয়ে গেল আমি আর সোহিনী সুখী দম্পতি। আমাদের 9 বছরের কন্যা ও 3 বছরের এক পুত্র সন্তান আছে। ঈশ্বরের আশীর্বাদে আমাদের সন্তানরা আমার বাবা মা ও সৌম্যর মা ও ভাইয়ের আদরে কানায় কানায় পরিপূর্ণ। শুধু সোহিনীর বাবা মা আত্মীয় স্বজনরাই আমাদের এই বিয়ে মেনে নিতে পারেননি। তাতে অবশ্য আমাদের খুব বেশি ক্ষতি হয়নি। জীবনটা তো আমাদের, আমরা আমাদের মতো করেই বেঁচে আছি। আর আমাদের এই বেঁচে থাকার বা সুখে থাকার মূল চাবিকাঠিটা দিয়েছিলেন কাকিমা।